মহারাজকে আমি আগে দেখেছি, সাধু হবার আগেই দেখেছি, এবং সেটা বেশ প্যান্ট শার্ট পরা অবস্থাতেই। মহারাজ এসেছিলেন ঝামাপুকুর রাজবাড়িতে ওই বোধহয় ওদের নাটমন্দিরটি উদ্বোধন করতে। সভায় অনেকে উপস্থিত আছেন, গহনানন্দজি আছেন, পুতানন্দজি আছেন, আত্মস্থানজি বোধহয় ছিলেন না, গহনানন্দজি, পুতানন্দজি, তারপরে আরও অনেকে ছিলেন, মহারাজের সেবকরা ছিলেন। আমি এরকম ঘাড় ঘুরে, ভীষণ ভিড়, এমনি করে দেখলাম, শুনলাম রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট এসছেন, একটা থুতথুরে বুড়ো বসে আছেন। আমার দেখে এত মন খারাপ হলো, কোথায় স্বামী বিবেকানন্দ একবারে বীর বিক্রমে দাঁড়িয়ে আছেন, যাকে দেখলেই মনে হয় একবারে গিয়ে ছুটতে গিয়ে জড়িয়ে ধরি, আর একদম থুতথুরে বুড়ো। তারপরে আমার দেখে একদমই ভালো লাগলো না। আর মহারাজের গলায় একটুখানি সর্দি জড়ানো কথা ছিল, তো ওই রকম গলার আওয়াজ শুনে খুব একটা ইমপ্রেসিভ মনে হলো না। কিন্তু এমন দুর্ভাগ্য, আমার দীক্ষা নিতে ওর কাছেই পাঠানো হলো। এবং সেই ঘটনাটাও খুব ভয়ানক রকম। আমি একটা চিঠি লিখেছিলাম প্রেসিডেন্ট মহারাজকে, তখনও কেউ প্রেসিডেন্ট নেই, গম্ভীরানন্দজি মহারাজের সদ্য শরীর গিয়েছে, আমার তার কাছে দীক্ষা হওয়ার কথা ছিল। সেটা না হয়ে ভূতেশানন্দজির কাছে দীক্ষা হবে, যিনি প্রেসিডেন্ট হবেন তার কাছে। প্রেসিডেন্ট পদ ফাঁকা, সেই ফাঁকা প্রেসিডেন্ট পদের উদ্দেশ্যে আমার মনের ভাবনা, ভালোবাসা, কেন দীক্ষা নিতে চাই, এই সমস্ত নিয়ে একটা ছোট্ট একটা চিঠি, ছোট্ট না বেশ বড়, 2 পাতার বড় একটা চিঠি পাঠানো হলো। 29শে জানুয়ারি আমার মনে আছে এখনও, সেদিন তারিখ দেওয়া চিঠি। সেই চিঠি এলো, সঙ্গে দীক্ষার ফর্ম এলো, কী কী বই পড়তে হবে সেটা নয়, দীক্ষার ফর্ম এলো, এবং তাতে লেখা ছিল যে পূজনীয় মহারাজ আপনাকে একবার দেখতে চেয়েছেন। আমি বুঝলাম বাঁদর দেখা তো বটেই, তো বাঁদর তো দেখবেন। আমরা লাফাতে লাফাতে খানিকটা ভীত হয়ে, মোহিত মহারাজ ছিলেন নির্জরানন্দজি জগদ্দানের অধ্যক্ষ, ওকে বলে টোলে ওনার কাছে এখানে চিঠি পকেটে করে নিয়ে এটা মানে একটা লেটার অফ আইডেন্টিফিকেশন দরকার, তো আমি অমুক চন্দ্র তমুক, তার কাছে গেলাম। প্রথমে দেখে যেটা মনে ছিল, মহাকৃপণ লোক, একটি আলো, প্রাইভেট মিটিং চলছে, একটি আলো একটি পাখা চলছে, সেই আলো আঁধারির মধ্যে মহারাজ বসে আছেন। আর গণেশ মহারাজের, এই আপনারা যারা শিখরেশ মহারাজের সঙ্গমুখীন হয়েছেন জানেন কীরকম ভালোবাসার তার মিষ্টি কথা ছিল। কিছু গোলমাল করেছিলাম, সে বকুনি খেতে 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 ওই রাস্তাটা দিয়ে মহারাজের কাছে গেলাম। হাঁটু গেড়ে সেই আলো আঁধারির মধ্যে ভূতের মতো চেহারা, ভালো ভূতের মতো চেহারা একজন মানুষ বসে আছেন, পুরো চেয়ারটা জুড়ে বসে আছেন, আর আমি হাঁটু গেড়ে বসে আছি। আমাকে অনেকে ভয় দেখিয়েছেন, এই প্রশ্ন করা হবে, ওই প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন করা হবে, কিন্তু একটা অদ্ভুত চোখ দেখলাম গিয়ে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, হাঁ করে তাকিয়ে আছেন। আমারও কিচ্ছু বলার নেই, কলকল করে ঘামছি, হাঁটু গেড়ে বসে আছি আর কলকল করে ঘামছি। সেই নীল ডাউন বাচ্চাদের স্কুলে করে না, আমাকে যেন তিনি নীল ডাউন করে রেখে দিলেন। 10টি মিনিট নীল ডাউন হয়ে আছি, আমার তো মনে হচ্ছে সেই বুকের ভেতরে ধকাস ধকাস করছে। তারপরে সেই ভাঙা গলায় তিনি বললেন, তুমি গণেশ মহারাজের কাছে যাও, একটা দীক্ষার দিন ঠিক করো, বলবে আমি তোমাকে দীক্ষার দিন দিতে বলেছি। তারপরে ছিল ভয়ানক বিস্ময়, ডান হাতের বাক্সটিতে তিনি লজেন্স নিতে গিয়ে হাত ঝাড়তে শুরু করেছেন। ওই যে আগে কমলা রঙের পার্লের এক ধরনের লজেন্স পাওয়া যেত, সে 2টো লজেন্সের সঙ্গে 3য় লজেন্স জুড়ে গেছে। উনি হাতটা ঝেড়েই চলেছেন যে 2টোর বেশি লজেন্স যাবে না। আমি হে ভগবান, এমন এক মানে কৃপণ গুরুর হাতে পড়লাম, তখন তার কিছু করার নেই, তখন আর ফিরে আসার পথ নেই। কিন্তু দেখছি উনি ঝেড়েই যাচ্ছেন, ঝেড়ে 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 যখন তিনি একেবারে মানে হাতে 2টো লজেন্সই উঠলো, তখন ঠিক গুনে গুনে 2টো লজেন্স দেখেছি। আমি আমার কৃপণ গুরুর অকৃপণতা দেখে এসেছি রাজকোট শহর জুড়ে। আপনারা যদি যান, এখনও গিয়ে রাজকোট আশ্রমের হস্টেলগুলো দেখতে পান। ভূতেশানন্দজি মহারাজের সময় তৈরি করা, সে সময় সেরা টিক ওট দিয়ে সারা কাথিয়াবাড় ওইসব অঞ্চল ঘুরে তিনি সেখান থেকে সেরা টিক উড জোগাড় করে তাই দিয়ে ছেলেদের জন্য খাট, বিছানা, আলমারি তৈরি করেছিলেন। সেগুলো পলিশ করার পর একেবারে নতুনের মতো আছে। যেখানে প্রয়োজন ছিল খরচ করার সেখানে তিনি করতেন, কিন্তু অপ্রয়োজনে কখনো তাকে খরচ করতে দেখিনি। একজন পান খেতে চেয়েছিলেন মহারাজের কাছে, 2জন সাধু পান খেতে চেয়েছিলেন, উনি দিলেন 10টা টাকার নোট দিলেন। তখনকার দিনে 2টো পানে 10টা টাকা, দোকানদার খুচরো করে দেবে না। আর একজন সাধু বললেন ওটা বিজয় মহারাজ টাকা, ওটা কখনো ভাঙে না, তাই গোটা টাকা গোটাই চলে গেল। কিন্তু মহারাজকে দেখে মুগ্ধ হলাম যখন তার কাছে মন্ত্র দীক্ষা নিতে গেলাম। মহারাজ উঠে দাঁড়ালেন মন্ত্র দেওয়ার জন্য, এমন আকুতির সঙ্গে বলছেন মন্ত্রটা বড় সহজ, তোমরা খুব সহজে মনে রাখবে। আমাদের মনের ভেতর এই প্রশ্নটা, মন্ত্রটা মনে রাখতে পারবো তো? কারণ
গায়ত্রী যখন ঢাউস মন্ত্র ছিল, কাগজে লিখে দিয়েছিল, দিনের পর দিন এমনি এমনি করে দেখে জপ করতে হয়েছিল। কিচ্ছু লিখে দেবেন না, কিচ্ছু করে নেবেন না, সে মন্ত্র কেমন করে মনে রাখবো? কিন্তু এত সুন্দর করে উচ্চারণ করলেন, মাইক্রোফোনটা খুলে দিলেন, বললেন এসব জিনিস মাইক্রোফোনে বলে না, তোমরা কান পেতে শোনো, ঠিক শুনতে পারবে। সেই ৭২ জনদের মাঝখানে আমিও বসে মহারাজের কাছে সেই মন্ত্র দীক্ষা পেলাম। মহারাজ মন্ত্র দীক্ষা দিলেন এবং মন্ত্রটা লিখে দিলেন এবং তার প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটি শব্দ যেন আমাদের কাছে অর্থসহ বুঝিয়ে দিলেন। বললেন মন্ত্রের অর্থ বুঝে মন্ত্রার্থ চিন্তা করতে করতে জপ করতে হয়। যতক্ষণ দীক্ষা দিচ্ছিলেন একটি কথা না, ভীষণ গম্ভীর মনে হচ্ছিল, কিন্তু যখন এই বইটা পড়া হচ্ছে, মহারাজ বলছেন আর আমরা হাসছি, ভুলেই গেছি এটা দীক্ষার একটা জায়গা। খুব মজা করছেন, খাওয়া দাওয়া নিয়ে বলছেন, সাত্বিক আহার বলা আছে। সাত্বিক আহার মানে শুধুমাত্র ভালো করে ঘি দিয়ে সেদ্ধ ভাত, চাল, আলো চালের ভাত খেলে হবে না, পুষ্টিকর খাবার খেতে হবে। কিন্তু যেটার ওপর খুব জোর দিলেন সাধন জীবনে, সেটা হচ্ছে যে মন্ত্রটা দেওয়া হচ্ছে সেই মন্ত্রটাকে দিয়ে সাধন ভজন করো। ভীষণ রিল্যাক্সড ওয়েতে দীক্ষা হলো এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা ফিরে যাচ্ছি। তার আগে মহারাজ বললেন আমরা খানিকক্ষণ জপ করি। 10 মিনিট জপ করছিলাম আমরা মহারাজের সঙ্গে। আমাদের তো মন কোনো রকমে খুড়মুড় খুড়মুড় করে জপ করেই আমি মহারাজের দিকে তাকিয়েছিলাম। ওই রকম তন্ময়তা আমি জীবনে খুব কম মানুষের মধ্যে দেখেছি। একেবারে তন্ময় হয়ে জপ করছেন, দীক্ষার্থীদের সঙ্গে বসে জপ করছেন, আমিও চোখ খুলে তাকিয়ে আছি যে জপ করলে কেমন দেখতে হয় সেটা দেখার জন্য। মহারাজের কাছে আসার ব্যাপারে খুব একটা আমি নিয়মিত ছিলাম না। প্রত্যেক শনিবার যাওয়ার চেষ্টা করতাম, অনিয়মিতই হতো। একদিন মহারাজকে প্রণাম করে উঠেছি আর মহারাজ ওনার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরে বলছেন, এতদিন আসনি কেন? তুমি অনেক দিন আসনি। অনেক দিন? মনে মনে হলাম অনেক দিন, 2 সপ্তাহ আসিনি। আমি বললাম পরীক্ষা ছিল। পরীক্ষা 1 সপ্তাহ ছিল, পরের সপ্তাহে কোনো পরীক্ষা টরীক্ষা ছিল না, ওটা মানে যাব না এরকম ভাবনা চিন্তা। কিন্তু উনি যেন আমার সেই সমস্ত দুর্বলতাকে অতিক্রম করে বললেন, ও পরীক্ষা ছিল তাই তুমি আসনি। আমার মনে হচ্ছিল তোমাকে যে আমি অনেক দিন দেখিনি, তুমি যেন অনেক দিন আসনি। এই যে হাতটি ধরে মানুষটি আমাকে বলছেন, বলার পর ছেড়ে দিলেন। এই যে তুমি অনেক দিন আসনি, একজন মানুষ আমার জন্য অপেক্ষা করে আছে, এটা যেন আমাদের জীবনে একটা খুব বড় একটা ঘটনা। মহারাজ আমার জন্য অপেক্ষা করে আছেন, মানে সারা রাস্তা ফিরে আসি মনে যেন আমাকে যেন ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। সারা রাস্তা গর্বিত বুকে ফিরে আসি, বাড়িতে এসে বন্ধুদের বলছি, প্রিয়জনদের বলছি, জানো তো মহারাজ বলেছেন যে, মহারাজ লক্ষ্য করেছেন মহারাজ আমি অনেক দিন আসিনি। একটা অদ্ভুত ছোট্ট একটা কথা, কিন্তু তার ভিতরে সমস্ত ভালোবাসা, সমস্তটুকু উজাড় করে দেওয়া। মহারাজের কাছে তারপর থেকে প্রত্যেক শনিবার আসা শুরু হলো। ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক না কেন মহারাজের কাছে আসতাম। সাধন ভজন প্রসঙ্গে সবাই প্রশ্ন করতো, আমি আর প্রশ্ন করে উঠতে পারতাম না, কারণ আমার সেই একবার যা ডাঙস খেয়েছিলাম তারপরে আর উত্তর করার সাহস হতো না। কিন্তু প্রত্যেকবার প্রশ্ন করার সময় যে উত্তরগুলো আস্তে আস্তে মহারাজের কাছে আমাদের পরিধিটা বাড়তে থাকলো, মানে দূরে যেতে থাকলাম আমরা। যত মনের কাছাকাছি আমরা যেতে থাকলাম, শরীরের দিক দিয়ে তত দূরে যেতে থাকলাম, কিন্তু মনে হতো আকর্ষণটা যেন ভীষণ রকমের তীব্র। এই যে মনসাদ্বীপ আশ্রমে আছি, এই মনসাদ্বীপ আশ্রমে মহারাজে যাওয়ার একদিন মহারাজ গল্প করলেন। একটা গল্প তো আপনারা শুনেছেন, অলপি মহারাজ এবং উনি গিয়েছিলেন, সারা রাস্তা সেই যে সাইকেল রানে করে গিয়েছিলেন, সে তেলটা পড়তে 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 গেছেন। যখন নামলেন সিদ্ধিদানন্দ জিজ্ঞেস করেন, মহারাজ কোনো কষ্ট হয়নি তো? কিছু লাগবে? বলেছে হ্যাঁ, খালি দেশলাই কাঠি লাগবে, জ্বালালেই পুরো সব ধস হয়ে যাবে। সারা পিঠ জুড়ে তার ওই কেরোসিন ডিজেল পড়তে পড়তে গেছে। আরেকবারের দীক্ষার গল্প, সেটা মহারাজ একদিন ওই সমবেত ভক্তদের মাঝখানেই বলছিলেন। সেটা হলো উনি গিয়েছেন, ওনাকে তখন তো ভালো ঘাট ছিল না, সে সময় ভাটা পড়ে গেলে ঘাটে নৌকা টেকতো না। মহারাজকে নামিয়ে পিঠে করে নিয়ে যাওয়ার জন্য একজন শক্তপোক্ত লোককে ঠিক করা হয়েছে। বেশ কাদা ভেঙে 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 যেতে যেতে উনি ঘুমিয়ে পড়ছেন। আসতে ধরুন, পড়ে যাবেন। হ্যাঁ তারপরে ওই ভেঙে 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 যাচ্ছি আমরা, মহারাজকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে গিয়ে সেও পড়ে গিয়েছে, মহারাজকে ওই কাদার মধ্যে ফেলে দিয়েছে। শিখরেশ মহারাজ এবং সুপ্রভাত মহারাজ তাকে, শিখরেশ মহারাজ সব্যসাচী মহারাজ মহারাজকে তুলে নিয়ে তারপরে নিয়ে যাচ্ছেন। কোথা দিয়ে উঠবো জিজ্ঞেস করছেন, অত কিছুর মধ্যে আমরা রেগে আগুন হয়ে যেতাম।
তখন উনি বলছেন, ও ঋষিকেশ কীভাবে উঠবো, সাইকেল চলো, গাড়ি মানে হচ্ছে সাইকেল ভ্যান, তার উপর সুন্দর করে তোষক পেতে দেওয়া হচ্ছে, চাদর পেতে দেওয়া হচ্ছে, মহারাজ যাচ্ছেন। উঠবেন কি করে, তাড়াতাড়ি ঋষিকেশ মা 4টি ইঁট দিয়ে দিয়েছেন, মহারাজ সেই 4টি ইঁটের ওপর পা দিয়ে বসেছেন। বলছেন আমাকে কীরকম দেখাচ্ছিল জানো তো, সেই যে ওই ওই পাতার বড়া হয় না, সেই পাতাগুলোকে যখন সেই বেসনের মধ্যে ডোবানো হয়, আমার অবস্থা ঠিক সেরকম, চুলগুলো এরকমভাবে সোজা হয়ে গেছে, সারা রাস্তার লোক দেখছে। সেইভাবে গেলাম, পৌঁছানোর পরে সেখানে গিয়ে বাথরুমে গিয়ে এরা ঘষে 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 কেটে তুলে আমাকে ঘরে ঢুকালো। এক বুক সর্দি নিয়ে আমি সেখানে প্রবেশ করলাম। নিজেকে নিয়ে মজা করছেন, এটা যে যে এক ধরনের আর্ট, এটা আমরা মহারাজকে দেখে শিখেছিলাম। সাদা সোয়েটার পরানো হয়েছে একদিন মহারাজকে, মহারাজের তো গায়ের রং কালো। মহারাজকে জিজ্ঞাসা করা হলো, মহারাজকে দেখে আমরা বলছি যে আপনার কাছে খুব সুন্দর দেখাচ্ছে, আসলে একটু পিন মারার ইচ্ছা ছিল। মহারাজ উত্তর বলছেন, আমাকে এখন অনেক বেশি সুন্দর দেখতে হয়ে গেছে, জানো তো তখন রাজকোটে আছি, রাত 9টার সময় বাঙালি দম্পতি এসেছেন, তারা এসে জিজ্ঞাসা, তারা থাকবেন, তখনকার দিনে রাজকোট যাওয়া, আহমেদাবাদ রাজকোট যাওয়া কত কঠিন, রাত 9টায় বাঙালি দম্পতি এসেছেন, মানে নিশ্চয়ই ঘরে থাকবেন, ঘর চাই। তা আমি গিয়ে উঁচু করে কাপড় পরা গেঞ্জি পরে ছেলেদের সঙ্গে গুজরাটিতে কথা বলছি। লোকটা তার স্ত্রীকে বলছে, আরে এটা সাধু, এটা তো দেখি চাষাহে, বলো তার থেকে আমাকে দেখতে সুন্দর হয়ে গেছে। নিজেকে নিয়ে মজা করছেন, নিজেকে নিয়ে মজা করছেন, কিন্তু একটা অদ্ভুত একটা সেই জাল, একটা সেই মাকড়সা যেরকমভাবে জাল পাতে না, ঠিক সেরকম জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা মা তুই দিলের মেয়ে, এতটুকু একটু এপাশ ওপাশ হলেই উনি আবার সেই ভগবানের কথা বলছেন। সমস্ত মজার মাঝখানেও একটি সুর সবসময় বেজে আছে, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এক অদ্ভুত আকর্ষণীয় ক্ষমতা। মহারাজ বলছিলেন টিফিন খাওয়ার পরে, আমরা টিফিন খাওয়ার কোনো রকমে, মানে 6:30 থেকে 6:45, ওটা হচ্ছে টিফিন খাওয়ার সময়, মানে ওটা কোনো রকমে সে গিলে হোক যেভাবেই হোক হয়ে ছুটতে ছুটতে 6:45 থেকে আমরা রওনা দিতাম। 7টার আগে কোনো দিন ঘরের দরজা খোলা হতো না, কিন্তু আমরা সবাই 7টার সময় ওখানে গিয়ে পৌঁছে যেতাম, আর সবাই আনন্দে একে অপরের সঙ্গে কথা বলছেন। সে যেন মনে হচ্ছে পরবর্তীকালে পুঁথি পড়তে গিয়ে দেখেছি, শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসছেন অক্ষয় কুমার সেন, তা এই আমাদের 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে তিনি এসেছেন। সেখানে গিয়ে দেখছেন যে লোকজন হেঁটে যাচ্ছে, সবাই একে অপরের সঙ্গে কথা বলছে, কিন্তু তার মনে হচ্ছে সবাই যেন আনন্দে সাগরে ভাসমান, একটা যেন সাগরের স্রোত, আনন্দ হচ্ছে সেই সাগর, তার মধ্যে সেই স্রোতের মধ্যে যেরকম আমরা ভেসে ভেসে যাই, কখনো উঠি কখনো ডুবি, ঠিক সেই রকম যেন সবাই আনন্দে সাগরে ভাসমান। আমাদের প্রত্যেকের এই অবস্থা হতো, আনন্দে সাগরে ভাসমান। 7টার সময় মহারাজ দরজা খুলে, শিকারের সময় দরজা খুলে দরজার এক পাশে চলে যেতেন। জলের ধারা, ড্যাম থেকে যেরকম জল বেরোলে হয়, ঠিক সেই রকম সাধুরা ছুটতে গিয়ে মহারাজের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়তো, প্রণাম করে সবাই দাঁড়িয়ে পড়তো। মহারাজ সেই তার ভাঙা গলায় বলতেন, সরো সরো সরো, যেমন করে সেই যে ওই পুকুর থেকে পানা সরানো হয়, সেই এরকম একটুখানি জায়গা সরানো হলো, যিনি সরালেন তিনি আবার ওইখানে প্রণাম করে ওখানেই দাঁড়িয়ে পড়লেন। একের পর এক কিন্তু আমরা আনন্দে ভেসে চলেছি একসঙ্গে, আধ্যাত্মিক স্পৃহা আমাদের সেটা একটু 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 করে বাড়তে থাকছে। মহারাজের যে উত্তর দিতেন সেগুলো খুব সহজ, যেটা আমি করতে পারো, কখনো কোনো একেবারে ভীষণ রকমের কঠিন কোনো মানে প্র্যাকটিস তিনি আমাদের দেননি, কিন্তু যাই করি যেভাবেই করি আমাদের ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুর ছাড়া আর অন্য কোনো চিন্তা করা যাবে না। আমার মনে হতো কীরকম, যখন প্রথম কলেজে পড়ি, এসে জালের এর কাছে দাঁড়িয়ে থাকতাম, মহারাজ মাঝে মাঝে জিজ্ঞেস করতেন এই ছেলেটা কি করে। মহারাজের হাঁটাটা এত গ্ল্যামারাস, সেটা আমাদের খুব ভালো লাগতো। আমাদের গোপাল মহারাজ আর পূজনীয় শিখরেশ মহারাজ সঙ্গে থাকতেন, গোপাল মহারাজ এমনি এমনি করে হাওয়া করতেন, আর মহারাজকে ধরে নিয়ে হাঁটতেন, মহারাজ একটা লাঠি হাতে হাঁটতেন, আর মাঝে মাঝে জিজ্ঞেস করতেন এই ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন, এই তুমি কি দেখো আমার দিকে, কি যে দেখা যায় সেটা আমার কখনো বলবার মতো শক্তি আসেনি। কিন্তু এক অদ্ভুত এক মানুষকে দেখে যে এত আনন্দ হতে পারে, সেটা আমি ভূতেশ আনন্দজিকে না দেখলে কখনো মানে বলতে পারবো না এই জিনিস। আমার মনে হতো যে শিখরেশ মহারাজ অমনি করে মহারাজকে ধরে নিয়ে যান, আমাকে কেন যেতে দেওয়া হয় না। একদিন প্রণাম করে ঠিক ওরকম উঠেছি, মহারাজ বললেন, জানো তো অনেকে মনে করেন যে গুরুর সেবা করলে, গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়,
আমি বলি গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে যা একদম ক্লিয়ার কাট উত্তর, কোনো রকম সংশয় নেই, কোনো রকম কিছু নেই। এর ঠিক 5 বছর বাদে, তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি, ওই যে বলছিলাম সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ইয়ে হচ্ছে, মহারাজকে নিয়ে যাচ্ছেন, তখন মহারাজের ভার্টিগোর প্রবলেমের জন্য সুপ্রভাত মাঝ একেবারে কোমরটা এরকমভাবে ধরেই থাকতেন যাতে কোনোভাবে মহারাজ টাল না খান। আমার তখন মনে হচ্ছে আমি তো ব্রহ্মচারী হয়ে গেছি, এখন তো আমাকে মহারাজকে স্পর্শ করতে দিতে পারে। ঠিক সেই দিন সকালবেলা প্রশ্নোত্তরের সময় তিনি জগদীশ মহারাজকে বলছেন, বুঝলে জগদীশ, এখানে কেউ কেউ আছে যারা মনে করেন যে জীবনের গুরুর শরীরের সেবা করলে সেটা গুরু সেবা হয়। আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয়। একবারে পরিষ্কার করে যেন তিনি আমাদের দিকে তাকিয়ে এই বলছেন, এমনভাবে তার কথা ছিল কোনো একজন নির্দিষ্ট মানুষের জন্য নয়, সবার জন্য, প্রত্যেকের কথা তিনি ভাবতেন, প্রত্যেককে তিনি ভালোবাসতেন। এত ভালোবাসা, এরকম ভালোবাসা কখনো আমি দেখিনি।